আসসালামু আলাইকুম। আমি খাদিজা আকন্দ, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর। 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য একটি শর্ট সিলেবাস প্রণয়ন করা হয়েছে। যে শর্ট সিলেবাসটি গাইডলাইন প্রদান করার জন্যে আজ আমাদের এই অনলাইন রেকর্ডেড ক্লাসের এই আয়োজন। তাহলে প্রথমে আমরা জেনে নেই, আমরা আজকে যে ক্লাসটি করব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি ক্লাস। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে শর্ট সিলেবাস রয়েছে বা প্রণয়ন করা হয়েছে সেটি হচ্ছে, এখানে আমি লিখে রেখেছি এখানে মোট অধ্যায় আছে 5টি। 1 নম্বর আছে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের হিসাব। এরপরে রয়েছে চতুর্থ অধ্যায়, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির মূলধন। 5ম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। 6ষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ এবং সবশেষ 8ম অধ্যায় অর্থাৎ মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এই 5টি অধ্যায়ের উপরে তোমাদের এইচএসসি পরীক্ষা সংঘটিত হবে। তো ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই পুরো সিলেবাস কমপ্লিট করে ফেলেছো, আয়ত্তে নিয়ে ফেলেছো। তারপরেও সেই আয়ত্তে আনাটা আরেকটু ঝালাই করার জন্যে আমি তোমাদের পরবর্তী ক্লাস আমি এবং আমাদের বিভাগে অন্যান্য শিক্ষকরা মিলে পুরো পরীক্ষার একটা ফাইনাল প্রিপারেশন তৈরি করে দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা তাহলে জেনে নেই, যেহেতু এটা প্রথম ক্লাস, যে এই পরীক্ষার হিসাব বিজ্ঞান পরীক্ষার প্রশ্নের মান বন্টন কী হবে। মান বন্টনের কথা বলতে গেলে প্রথমে তোমরা জানো যে হিসাব বিজ্ঞান পরীক্ষা 2টা অংশে হয়। একটি অংশে থাকে বহু নির্বাচনী প্রশ্ন এবং আরেকটি অংশে থাকে সৃজনশীল প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্নের অংশে মোট প্রশ্ন থাকবে তোমার 30টি এমসিকিউ প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 1। 30টি প্রশ্নের অ্যান্সারই তোমাকে করতে হবে, নম্বর হবে 30 নম্বর। এর জন্য তোমাকে সময় দেয়া হবে মাত্র 30 মিনিট। এখন তুমি হয়তো ভাবছো যে প্রতিটি প্রশ্নে 1 মিনিট করে সময় পাওয়া যাবে, কিন্তু আসলে তুমি 30 মিনিটের চেয়ে কম সময় পাবে, কারণ ওখানে তোমার সিগনেচার বা অন্যান্য কাজ করার জন্য কিছু সময় ব্যয় হবে। তাই তুমি আগে থেকেই প্র্যাকটিস করে রাখবে যেন 30 মিনিটের চেয়ে কম সময়ে 30টি প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারো বা বৃত্ত ভরাট করতে পারো। এরপরে আসো সৃজনশীল অংশ। এই সৃজনশীল প্রশ্ন আবার 2টা বিভাগ থাকে, ক বিভাগ এবং খ বিভাগ। তো ক বিভাগে বিগত বছরের প্রশ্নগুলি চর্চা করলে তোমরা দেখবে ক বিভাগে এই যে তোমাদের 5ম অধ্যায়টি রয়েছে, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী রয়েছে। এখান থেকে প্রতি বছর 2টি প্রশ্ন অবশ্যই থাকে এবং সেই 2টি প্রশ্নেরই অ্যান্সার করতে হয়, কোনো অপশন থাকে না। এবছরও তাই থাকতে পারে। 5ম অধ্যায় থেকে 2টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 10 করে, অর্থাৎ 10 দুগুণে 20 নম্বর তোমার এখানে অর্জন করতে হবে। এরপর আসো খ বিভাগ। খ বিভাগে বাকি যে অধ্যায়গুলি থাকে সেখান থেকে 9টি প্রশ্ন দেয়া হয়। এখন তোমার এখানে অধ্যায় রয়েছে বাকি 4টি মাত্র, অর্থাৎ দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম। তাহলে এই আশা করতে পারি আমরা এই 4টি অধ্যায় থেকে 9টি প্রশ্ন থাকবে। তাহলে এখানে যে 9টি প্রশ্ন থাকবে সে 9টি প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হবে না, এখানে অপশন রয়েছে। তোমাকে এখানে অ্যান্সার করতে হবে 5টি প্রশ্নের। 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রতিটি প্রশ্নের মান অর্থাৎ 5 10 50 নম্বর তোমাকে এখানে অর্জন করার সুযোগ রয়েছে তোমার। তাহলে মোট এখানে হলো 20 এবং 50 70 নম্বর। অর্থাৎ এই সৃজনশীল অংশে 70 নম্বরের পরীক্ষা তুমি দেবে, যার জন্য তোমার
সময় বরাদ্দ রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে তুমি এখন থেকেই প্রস্তুতি নাও কিভাবে 2 ঘন্টা 30 মিনিটের চেয়ে কম সময়ে তোমার প্রতিটি প্রশ্নের অ্যান্সার করে তারপরে আবার রিভিশন করার সুযোগ তুমি পাও। আচ্ছা, তা আমরা জানলাম এখানে 2টা থাকে প্রশ্ন, এখানে তোমাকে আনসার করতে হবে 5টি প্রশ্ন। কিন্তু কথা হচ্ছে এই যে 5টি প্রশ্ন বা 2টি প্রশ্ন আছে, এখানে আবার প্রতিটি প্রশ্নের আবার ক, খ, গ এই 3টি অংশ থাকবে। প্রতিটি প্রশ্নে ক, খ, গ এই 3টি অংশ থাকবে। ক অংশের জন্য তোমার নম্বর বরাদ্দ থাকবে 2, খ অংশের জন্য 4 এবং গ প্রশ্নের জন্য 4। এই 2, 4, 4, 4, 2, 4, 4 মিলে মোট 10 নম্বর এক একটি প্রশ্নে থাকবে। তাহলে এভাবে তোমাকে আনসার করতে হবে। আচ্ছা, যেহেতু তুমি বাণিজ্যের ব্যবসায় শিক্ষার একজন ছাত্রী, সেহেতু তুমি সবসময় এটা মাথায় রাখবা, হিসাব বিজ্ঞানে যখন তুমি কোনো প্রশ্নের উত্তর দিতে যাবে, যখন তুমি কোনো অঙ্ক করবে, সেই অঙ্কে যে ছকটি থাকবে অবশ্যই সে ছকটি তুমি সঠিকভাবে অঙ্কন করার চেষ্টা করবে পেন্সিল দিয়ে, এবং ছকের উপরে সেই ছকটির নাম, যে ব্যবসার তুমি অঙ্কটি করছো যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নাম এবং কোন কলামের নাম কি সেগুলি সঠিকভাবে লিখবে। আচ্ছা, এখন আমার সিলেবাস জানলাম, মান বন্টন জানলাম, আমরা ক্লাসে পড়াশোনায় চলে যাই। তো এই 5টা অধ্যায়ের ভিতরে আজ আমি তোমাদের শুরু করব শেষ থেকে, অর্থাৎ 8ম অধ্যায়, মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি অধ্যায়টি। তো মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং ইনভেন্টরি। এই অধ্যায়টি শুরু করার আগে প্রথমেই আমাদের মনে প্রশ্ন জাগবে, মজুত পণ্য বলতে আমরা কি বুঝি? মজুত পণ্য বলতে আমরা কি বুঝি? একটি নির্দিষ্ট তারিখে, আবার বলছি, একটি নির্দিষ্ট তারিখে কোনো প্রতিষ্ঠানের বিক্রয়যোগ্য যে পণ্য অবিক্রিত অবস্থায় থাকে তাই হচ্ছে মজুত পণ্য। আবার বলছি, একটি নির্দিষ্ট তারিখে কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয়যোগ্য যে পণ্য বা যেসব পণ্য অবিক্রিত অবস্থায় থাকে তাই হচ্ছে মজুত পণ্য। আর একটু ব্যাখ্যা করলে দেখো, কার্যাবলীর ভিত্তিতে একটি ব্যবসা প্রতিষ্ঠান, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে 3 ভাগে ভাগ করা যায়। যে কোনো না, কার্যাবলী ভিত্তিতে সমাজে প্রচলিত ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে 3টা ভাগে ভাগ করা যায়। কিছু রয়েছে উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠান, কিছু রয়েছে সেবা প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠান এবং কিছু রয়েছে পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠান। সেবা প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠানের কোনো পণ্য থাকে না, যেহেতু তারা সেবা প্রদান করে থাকে। এটা বাদ দিয়ে বাকি যে 2 ধরন আছে, উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠান এবং পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠান, এই 2 প্রতিষ্ঠানের ক্ষেত্রে এখানে মজুত পণ্যের একটা বিষয় থাকে। অর্থাৎ এখানে কিছু পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কাঁচামাল ক্রয় করে পণ্য উৎপাদন করা হয় এবং সেই পণ্যটা নির্দিষ্ট পিরিয়ড আমরা ধরতে পারি, 1 সপ্তাহ, 1 মাস, 6 মাস, 1 বছর, 3 মাস, এরকম ধরতে পারি। তো একটা নির্দিষ্ট পিরিয়ডের ভিতরে যে সেই উৎপাদিত সব পণ্যই বিক্রি হয়ে যাবে বিষয়টা কিন্তু তা না, কিছু পণ্য অবিক্রিত অবস্থায় থাকতে পারে। পণ্য ক্রয় বিক্রয়কারী বা মার্চেন্ডাইজিং যে প্রতিষ্ঠানগুলি, সেই প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রেও সেম, যে পরিমাণে পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে কেনা হলো তার সবটাই সেই হিসাবকালের ভিতরে বিক্রয় না হতে পারে। বিক্রয় যদি না হয় তাহলে যে
সব পণ্যগুলি বিক্রয় হয় না, বিক্রয়ের যোগ্য পণ্যগুলি কিন্তু বিক্রয় হয়নি, অবিকৃত অবস্থায় থেকে গেছে, পরবর্তী হিসাবকালে যে সেগুলি বিক্রি হবে। এই হিসাবকালে একটা নির্দিষ্ট তারিখে যে পণ্যটি অবিকৃত অবস্থায় থেকে গেল সেটাই হচ্ছে মজুদ পণ্য। এই মজুদ পণ্য এই বছর একটা নির্দিষ্ট হিসাবকাল যদি আমরা চিন্তা করি, সেই হিসাবকালের শুরুতে আগের বছরের অবিকৃত যে পণ্যটি থেকে যাবে সেটি হবে প্রারম্ভিক মজুদ পণ্য বলবো আমরা, এবং এই পিরিয়ডের শেষে যেই পণ্যগুলি অবিকৃত অবস্থা থেকে যাবে সেগুলিকে আমরা বলবো সমাপনী মজুদ পণ্য, অর্থাৎ মার্চেন্ডাইজিং ইনভেন্টরি। আচ্ছা, এবার আমি যে বললাম এই যে বিক্রয়যোগ্য পণ্য, বিক্রয়যোগ্য পণ্য হতে হলে সেটা কি হতে হবে? বিক্রয়যোগ্য পণ্য হতে হলে আমাদের প্রারম্ভিক যে মজুদ পণ্য ছিল, হিসাবকালের শুরুতে যে প্রারম্ভিক মজুদ পণ্য ছিল তার সাথে আমরা যোগ করব নিট ক্রয়কৃত পণ্য। এই মজুদ পণ্যের সাথে এই পিরিয়ডে নতুন করে নিট ক্রয় বা নতুন করে ক্রয়কৃত পণ্য যদি আমরা যোগ করি, তার ফলাফল হিসেবে আমরা পাবো বিক্রয়যোগ্য পণ্য। এই দুটার ফলাফল আমরা পাবো বিক্রয়যোগ্য পণ্য। আবার এই বিক্রয়যোগ্য পণ্য থেকে আমরা যদি বিক্রিত পণ্য বিয়োগ করি, বিক্রিত পণ্য অর্থাৎ হচ্ছে যে পণ্যটি বিক্রয় হয়ে গেছে ওই হিসাবকালে, তাহলে বিক্রয়যোগ্য পণ্য থেকে আমরা যদি বিক্রিত পণ্য বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব মজুদ পণ্য। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই মজুদ পণ্য নির্ণয় করার বা হিসাব রক্ষণ করার আমাদের কি প্রয়োজন, এর প্রয়োজনীয়তা কি? আচ্ছা, এর প্রয়োজনীয়তা হচ্ছে, এক নম্বর প্রয়োজনীয়তা হচ্ছে সঠিক আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা। অর্থাৎ যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের মাধ্যমে আমরা নিট লাভ বা ক্ষতি নির্ণয় করি, শেয়ার হোল্ডারদের পাওনা নির্ণয় করি, প্রতিষ্ঠানের দায় দেনা নির্ণয় করি, সেটা নির্ণয় করা সঠিকভাবে সেটা নির্ণয় করার জন্য আমাকে এই মজুদ পণ্য নির্ণয় করতে হবে, মজুদ পণ্য সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে বা জানতে হবে। এরপর আসো, এই আর্থিক বিবরণী বিশ্লেষণের জন্য আমরা কি করি? চলতি মূলধন, চলতি অনুপাত নির্ণয় করি, ত্বরিত অনুপাত নির্ণয় করি, কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করি, মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করি। এই যে অনুপাতগুলি নির্ণয় করে আমরা যে আর্থিক বিবরণীটাকে বিশ্লেষণ করি, এই প্রত্যেকটা অনুপাত নির্ণয় করার জন্য আমাকে মজুদ পণ্য মূল্য আমার জানতে হয়। তাহলে এই মজুদ পণ্যের মূল্য যদি আমি না জানি তাহলে এই অনুপাতগুলি আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো না, এবং সে ভুল অনুপাত যদি আমরা নির্ণয় করি তা দিয়ে আমার সঠিকভাবে আর্থিক বিবরণীটা আমরা বিশ্লেষণ করতে পারবো না। এরপর আসো মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে, মুনাফা নির্ণয় করার জন্য আমার কি প্রয়োজন হয়? বিক্রিত পণ্যের ব্যয়ের প্রয়োজন হয়। তাহলে এই বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য কিন্তু আমার মজুদ পণ্যের মূল্যটার প্রয়োজন হয়। তাহলে মজুদ পণ্য যদি আমরা না বের করতে পারি তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় করতে পারবো না, আলটিমেটলি মুনাফা নির্ণয় করতে পারবো না। এরপর আসো মজুদের পরিমাণ কাম্য স্তরে রাখার জন্য আমার মজুদ এর পরিমাণ এবং মূল্য ব্যয় সব কিছু আমাদের জানতে হবে। কাম্য স্তরে রাখতে কেন হবে? কাম্য স্তরে রাখতে হবে এই কারণে, আমার যদি কাম্য স্তর পর্যন্ত না রেখে আমরা অনেক বেশি পরিমাণে পণ্য মজুত করে রাখি তাহলে এই যেটা আমার সেই পিরিয়ডে বিক্রি হবে না, অনেক পণ্য যদি মজুত সব বিক্রি হবে না, তাহলে এই অতিরিক্ত পরিমাণে বা অনেক বেশি পরিমাণে অবিকৃত মজুত পণ্য রাখার জন্য আমার অতিরিক্ত গুদাম ভাড়া দিতে হবে, সেখানে ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে। তাই এত ব্যয় মানে প্রয়োজন অতিরিক্ত ব্যয় তো আমার করা যাবে না, হিসাব বিজ্ঞান তো আমাকে অতিরিক্ত ব্যয় করা শেখায় না। আবার যদি আমরা প্রয়োজনের চেয়ে অনেক কম পরিমাণে মজুত পণ্য মজুত করে রাখি তাহলে কি হবে? আমার উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখা যাবে সময় মতো আমি কাঁচামাল পাবো না, উৎপাদনটা ব্যাহত হবে। ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কাস্টমারদের পণ্য আমরা সঠিক সময়ে সরবরাহ করতে পারবো না, আমার বিক্রয়টা আরও হ্রাস পেয়ে যাবে, বিক্রয়টা ব্যাহত হবে।
তাহলে এই বিক্রয় ব্যাহত যাতে না হয়, উৎপাদন ব্যাহত যাতে না হয়, আবার অতিরিক্ত ব্যয় যাতে না হয়, সেজন্য আমাকে একটা মজুত পণ্য একটা কাম্য স্তর নির্ণয় করতে হবে এবং সেই পরিমাণে পণ্য মজুত হিসেবে রাখার চেষ্টা করতে হবে। তাহলে যদি আমরা আবার দেখো যে আমরা যখন কোন উৎপাদনকারী প্রতিষ্ঠান যখন উৎপাদনের ব্যয় নির্ণয় করে, এর বিক্রয় মূল্য নির্ণয় করে, তারপর হচ্ছে তোমার হিসাবকাল শেষে নিট লাভ ক্ষতি নির্ণয় করে, তার প্রতিষ্ঠানে একটা আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমার এই মজুত পণ্যের মূল্যায়নটা প্রয়োজন, মজুত পণ্যের তথ্য আমার প্রয়োজন হয়। আর যদি তা না করি তাহলে এই অতি মূল্যায়িত আর মজুত পণ্যের যদি আমরা সঠিকভাবে মূল্যায়নটা না করি, তাহলে এই অতি মূল্যায়িত কিংবা অবমূল্যায়িত মজুত পণ্য অবমূল্যায়িত হলে তা আমার নিট লাভ বা ক্ষতি নির্ণয়টা ভুল হয়ে যাবে, যার প্রভাব আমার পড়বে আয়করের উপরে, লভ্যাংশ বন্টনের উপরে, মুনাফা বন্টনের উপরে, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতির ক্ষেত্রে, সব ক্ষেত্রে এর বিরূপ একটি প্রভাব পড়বে। সুতরাং মজুত পণ্য হিসাব সঠিকভাবে রক্ষণ করা, সঠিকভাবে মূল্যায়ন করা অত্যন্ত জরুরি। আচ্ছা, এই অধ্যায়ে এই মজুত পণ্যের সংরক্ষণ পদ্ধতিতে মূলত আমরা আমাদের পরীক্ষার জন্য যেই অঙ্কটি আমাদের করতে হবে বা শিখতে হবে সিলেবাস অনুযায়ী, সেটির নাম হচ্ছে মাল খতিয়ান বা স্টোর লেজার। তাহলে প্রথমে আমরা জেনে নেই এই মাল খতিয়ানটি কি। মাল খতিয়ান বা স্টোর লেজার গুদামের মালের হিসাব রাখার জন্য উৎপাদন হিসাব বিভাগ যে ছক ব্যবহার করে তাকেই মাল খতিয়ান বলে। আবার বলি, গুদামের মালের হিসাব রাখার জন্য উৎপাদন হিসাব বিভাগ যে ছক ব্যবহার করে তাই হচ্ছে মাল খতিয়ান। উৎপাদন হিসাব বিভাগ এই পদ্ধতিতে মাল ইস্যু, মাল প্রাপ্তি, উদ্বৃত্ত সব কিছু পৃথক পৃথকভাবে হিসাব রাখে। আর যেহেতু সব কিছু পৃথক পৃথক হিসাব করা হয়ে থাকে, এর পাশাপাশি এর মোট ব্যয়ও লেখা হয়ে থাকে, যার ফলে এর মাধ্যমে ওই নির্দিষ্ট হিসাবকাল শেষে সর্বশেষ মজুদের পরিমাণ এবং একই সাথে মজুদের মূল্য আমরা এই মাল খতিয়ান থেকে জানতে পারি। এছাড়া মাল খতিয়ান খতিয়ান তৈরি করলে যেহেতু আমরা পৃথক পৃথক হিসাবটা রাখি, উৎপাদন বিভাগ পৃথক পৃথক হিসাবটা রাখে, সেহেতু উৎপাদন কাজ কিন্তু ব্যাহত হয় না। কারণ আমার মালের ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকলেই সাথে সাথে আবার নতুন করে মাল মানে শেষ হওয়ার আগে নতুন করে মাল ফরমায়েশ করে অর্ডার করে কিনে নিয়ে আসা হয়, সেহেতু এখানে উৎপাদন কিন্তু ব্যাহত হয় না, বরং অব্যাহত থাকে। এরপর আসলে যেহেতু তথ্য সবসময় আপডেট থাকে, যার কারণে পণ্য সংক্রান্ত যে কোনো তথ্য যখন প্রয়োজন, যেভাবে প্রয়োজন সেখান থেকে আমরা পেতে পারি। এটা একটা সুবিধা। মাল খতিয়ান করার একটা সুবিধা হচ্ছে যে ভবিষ্যতে উৎপাদন সংক্রান্ত কোনো পরিকল্পনা প্রণয়ন করতে চাইলে কিংবা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাইলে এখান থেকে তথ্য নিয়ে আমার সিদ্ধান্ত গ্রহণ করাটা সহজ হয়ে যাবে। এছাড়া আসলে মজুত মালের পরিমাণ এবং ব্যয় দুটা সম্পর্কে সহজে এখান থেকে অবগত হওয়া যায়, অর্থাৎ এই মাল খতিয়ান থেকে অবগত হওয়া যায়। এইগুলি হচ্ছে মাল খতিয়ান তৈরি করার একটি সুবিধা। আচ্ছা, এখন আমরা যে পরিমাণে পণ্য আসবে যাবে সেটা তো হিসাব করব, তার সাথে সাথে আমি আগেই বলেছি যে মূল্যটাও হিসাব করব। তাহলে এটা কিভাবে মূল্যটা, আমরা সবসময় যে একই প্রাইসে আমরা পণ্য কিনি বিষয়টা তা না, আবার একই প্রাইসেই যে সেল করি বিষয়টা কিন্তু তাও না। এই ক্রয় মূল্য বিক্রয় মূল্য কিন্তু ওঠানামা হয়। তাহলে আমরা লেখার সময় কোন মূল্যে এইগুলি ক্রয় করব বা বিক্রয় লিখব বা মজুত পণ্য কোন মূল্যে আমরা হিসাব করব, কারণ বিভিন্ন মূল্যে ক্রয়কৃত পণ্যই আমার মজুদে থাকতে পারে, তাহলে কোন মূল্যটা আমরা ধরবো সেক্ষেত্রে। তাই সেই জন্যে আমাকে মজুত পণ্যের মূল্যায়ন পদ্ধতি অনেকগুলি রয়েছে, যে কোনো একটা অ্যাপ্লাই করে আমাকে মজুদ পণ্যের মূল্যায়ন করতে হবে। তাহলে এখন এই সময় আমরা শিখব মজুদ মূল্যায়ন পদ্ধতি বা ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড।
মজুত মূল্যায়ন পদ্ধতি বা ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড। আচ্ছা, এখানে অনেক পদ্ধতি রয়েছে মজুত মূল্যায়ন করার জন্যে। তবে তো যেহেতু আমরা শুধুমাত্র পরীক্ষা কভার করার জন্য ক্লাসটি নিচ্ছি, আমাদের গতানুগতিক ক্লাস হলে আমরা অনেক কিছু আলোচনা করতাম, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়া বা ভালো একটা রেজাল্ট করা। যেহেতু আমি শুধুমাত্র তোমার যে শর্ট সিলেবাসটা রয়েছে সেখানে যেই পদ্ধতিগুলি রয়েছে, এখানে 2টি পদ্ধতি দেওয়া আছে সিলেবাসে, সেই 2টি পদ্ধতি নিয়েই আমি আলোচনা করব। তাহলে প্রথমে সেই মজুত ফলন 2টা পদ্ধতি কি সেটা আমরা আগে জেনে নিই। মজুত মূল্যায়ন পদ্ধতির 2টা পদ্ধতির একটি পদ্ধতি হচ্ছে আগের মূল্যের মজুত আগে ছাড়া পদ্ধতি। খেয়াল করো, আগের মূল্যের মজুত আগে ছাড়া পদ্ধতি, ইংলিশে এটাকে বলে ফার্স্ট ইন ফার্স্ট আউট, সংক্ষেপে ফিফো মেথড। আগের মূল্যের মজুত আগে ছাড়া পদ্ধতি, যেটা ইংলিশে বলে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ সংক্ষেপে ফিফো মেথড। আরেকটি মেথড হচ্ছে গড় ক্রয় মূল্য পদ্ধতি। গড় ক্রয় মূল্য পদ্ধতি। আচ্ছা, এই গড় ক্রয় মূল্য পদ্ধতি বা এভারেজ কস্ট প্রাইস মেথড কে আবার 2টা ভাগে ভাগ করা হয়। তার একটি ভাগ হচ্ছে সরল গড় মূল্য পদ্ধতি, আর আরেকটি ভাগ হচ্ছে ভারযুক্ত গড় মূল্য পদ্ধতি। তাহলে গড়মূল্য পদ্ধতিকে এভারেজ কস্ট প্রাইস মেথডকে 2টা ভাগে ভাগ করা হচ্ছে, একটা সরল গড়মূল্য পদ্ধতি এবং আরেকটি ভারযুক্ত গড়মূল্য পদ্ধতি। এই সরল গড়মূল্য পদ্ধতিকে আবারও 2টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কালান্তিক সরল গড়মূল্য পদ্ধতি এবং আরেকটি হচ্ছে চলমান সরল গড়মূল্য পদ্ধতি। এই ভারযুক্ত গড়মূল্য পদ্ধতিকেও আবার 2টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কালান্তিক ভারযুক্ত গড়মূল্য পদ্ধতি এবং আরেকটি হচ্ছে চলমান ভারযুক্ত গড়মূল্য পদ্ধতি। এই পদ্ধতিগুলি আমরা পরীক্ষার জন্য শিখব। তাহলে প্রথমে আমাদের আলোচ্য বিষয়টি হবে আগের মূল্যের মজুত আগে ছাড়া পদ্ধতি, অর্থাৎ ফিফো মেথড। অর্থাৎ আমরা যদি এইটা যদি আগে জানতে চাই এই ফিফো মেথডটার মিনিংটা কি, আমরা নাম দেখেই কিন্তু বুঝতে পারি। অর্থাৎ গুদামে যেই পণ্যটি সবার আগে আসবে, আবার বলছি, গুদামে যেহেতু আমরা কিন্তু প্রতিটা ক্রয় বিক্রয় বা পণ্য গুদাম থেকে যেভাবেই আসুক না, গুদামের পণ্য যেভাবেই এসে ওটা বাড়ুক বা কমুক, প্রতিটা তারিখ অনুযায়ী কিন্তু আমরা লিপিবদ্ধ করে ফেলব। এবং যার ফলে যেটা হবে, আমরা সহজেই বুঝতে পারবো কোন পণ্যটা আগে কিনেছি, কোনটা পরে কিনেছি, কোন আগেরটার মূল্য কত, পরেরটার মূল্য কত জানতে পারবো। আর জানলে আমরা বিক্রয়ের সময় সেইভাবে পদ্ধতি অনুযায়ী আমরা সেটা অ্যাপ্লাই করতে পারবো সহজেই। যেমন যে এই মেথডে, অর্থাৎ ফিফো মেথডে, আমরা গুদামে যেই দরের পণ্যটি, এটা খেয়াল রাখো, খুব ভালোভাবে মনে রাখো, গুদামে যে পণ্যটি নয়, এটা হবে গুদামে যে দরের পণ্যটি, অর্থাৎ যে দামের পণ্যটি আগে আসবে, সেই দরের পণ্যটি আমরা আগে ইস্যু করব বা আগে বিক্রয় করব কিংবা আগে উৎপাদনে ব্যবহার করব। যে দামের পণ্যটি আগে আসবে সেই দামের পণ্যটি আগে ইস্যু করব। অর্থাৎ
ধরো 1 তারিখে আমি কিনেছি 5 টাকা দরের 5000 পণ্য, 2 তারিখে যে কিনেছি 6 টাকা দরের ধরো 400 পণ্য। এখন 3 তারিখে যদি আমি এখান থেকে 8টি পণ্য ইস্যু করতে চাই এবং ফিফো মেথডে করতে চাই, তাহলে আমাদের আগে কোন দরের পণ্যটি এসেছে, আগে এই 5 টাকা দরের পণ্যটি এসেছে, সেটা আমাকে আগে ইস্যু করতে হবে। তখন আমরা এই 5 টাকা দরের পণ্যটি আগে ইস্যু করব। দেন যদি আমার আরও লাগে, ধরো এখানে ছিল 1000 পণ্য, আর ধরো আমি ইস্যু করছি 1800 পণ্য, তাহলে আমার এখানে 1000টি পণ্য 5 টাকা দরের আমি আগে ইস্যু করব। দেন আমার আরও 800 লাগবে। তাহলে এইখানে যে আমি আরও ধরো এখানে 6 টাকা দরের পণ্য নিয়েছিলাম, আরও 1000, তাহলে এই 1000 থেকে 800টি আবার 6 টাকা দরের পণ্য আমি ইস্যু করব। বাকি থেকে যাবে 200টি পণ্য 6 টাকা দরের। অর্থাৎ যেটা আমার আগে এসেছে সেটাই আমাকে আগে ইস্যু করতে পারবে। আমার 1000 টাকা পণ্য কিনেছি 5 টাকা ধরে, আমি যদি 200 এই 1800 না দিয়ে 800টি পণ্য ইস্যু করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে ইস্যু করতে, এখানে 1000 আছে, এখানে 1000 আছে, এটা 5 টাকা ধরে, এটা 6 টাকা দাম, কোনটা আগে ইস্যু করব? আমি এই পদ্ধতিতে করলে যেটা আগে এসেছে যেই দরের পণ্য সেটাই আগে ইস্যু করতে, আগে এসেছে কোনটা 5 টাকা দরের পণ্য, আমি ইস্যু করলে আমার এই 5 টাকা দরের পণ্যটাই আগে ইস্যু করতে হবে। এই হচ্ছে এই পদ্ধতির ব্যাখ্যা। এখন আমরা যেটা করব, এটা আরও ভালোভাবে ক্লিয়ার মানে একদম সূক্ষ্মভাবে বোঝার জন্য আমরা একটা অঙ্ক করব। সেই অঙ্কটি করলে আমরা আরও বেশি স্পষ্ট হয়ে যাব বিষয়টি আসলে কি। পরীক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমি তোমাদের একটি প্রশ্ন বোর্ডে উঠিয়ে দিয়েছি। এই প্রশ্নটির সমাধান আজ আমরা করব। তবে তোমরা পরীক্ষাতে এই প্রশ্নটি তোমরা প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে সেটা আগে খাতায় তুলে ফেলো। আবার বলছি, এই প্রশ্নটি এখানে দেয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং স্ক্রিনশট নিয়ে প্রশ্নটি খাতায় তুলে ফেলো। কারণ যেহেতু পুরো বোর্ড জুড়ে আমি প্রশ্নটি লিখেছি, এটা আমি পরে মুছে দিয়ে তারপর অঙ্কটি করাবো, তখন যাতে তোমরা খাতায় প্রশ্নটি দেখে অঙ্কটির সমাধান বুঝতে পারো সহজেই। তাই স্ক্রিনশট দাও। তার আগে আমি বলে দিচ্ছি, এবিসি কোম্পানি লিমিটেড এর 2021 সালের মে মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। যদি প্রশ্ন লেখা বোঝা না যায় সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি, খেয়াল করো। মের 1 তারিখে প্রারম্ভিক মজুদ পণ্য ছিল 520 একক, একক প্রতি দর 10 টাকা, প্রতিটি এককের মূল্য 10 টাকা করে। 6 তারিখে ক্রয় 600 টাকা, নতুন করে 600 একক পণ্য ক্রয় করা হলো, প্রতি এককের মূল্য 10.20 টাকা, অর্থাৎ 10 টাকা 20 পয়সা। 11 তারিখে মাল ইস্যু করা হয়েছে 710 একক, অর্থাৎ এখানে প্রারম্ভিক মজুদটা আগে থেকেই ছিল গুদামে, আর এখানে নতুন ক্রয় করার মানে করলে ওই গুদামে 520 এককের সাথে আরও 600 একক যোগ হলো। এখন যখন আমরা ইস্যু করছি তখন এই টোটাল পণ্য থেকে 710 একক গুদাম থেকে পণ্য বের হয়ে যাবে। আচ্ছা, 14 তারিখে বলা হয়েছে 6 তারিখে ক্রয়কৃত পণ্য, এই যে 6 তারিখে যে পণ্য ক্রয় করা হয়েছে 600 একক, সেখান থেকে পণ্য ফেরত এসেছে, ফেরত দেওয়া হয়েছে, ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়। 6 তারিখ ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে 30 একক, অর্থাৎ এই 30 একক পণ্যের মূল্য হবে কোনটা, এই 6 তারিখে যেটা কেনা হয়েছে 10.20 টাকা। 18 তারিখে বলা হয়েছে মাল ক্রয় 800 একক, একক প্রতি দর 9.50 টাকা, 9.5 টাকা। 24 তারিখে বলা হয়েছে মাল ইস্যু 770 একক। 26 তারিখে 11 তারিখে ইস্যুকৃত পণ্য ফেরত 20 একক, 11 তারিখে যে 710 একক আমি ইস্যু করেছিলাম সেখান থেকে 20 একক আবার গুদামে ফেরত চলে এসেছে। 27 তারিখে বলা হয়েছে পরিবহনে বিনষ্ট পণ্য 10 একক, 10 একক পণ্য পরিবহনের সময় নষ্ট হয়ে গিয়েছে, যেটা 18 তারিখে ক্রয়কৃত পণ্য, তো ওই নষ্ট হয়ে যাওয়া পণ্যটির মূল্য প্রতি এককে থাকবে 9.50 টাকা।
31 তারিখে আবার বলা হয়েছে সমাপনী মজুদ 400 একর, অর্থাৎ সমস্ত কিছু আসা যাওয়ার মাধ্যমে সব শেষে মে মাসের শেষে দেখা গেল যে সমাপনী মজুদ পণ্য রয়েছে 400 একর। এখন এই সমস্ত ইনফরমেশন দিয়ে আমার যেটা করণীয় সেটা হচ্ছে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। তোমার পরীক্ষায় কিন্তু আমি আগেই বলেছি পরীক্ষায় 3টা প্রশ্ন থাকবে, ক, খ, গ। এই প্রশ্নটা যেটা আমি এখানে লিখেছি এটা হয়তো খ অথবা গতে যে থাকতে পারে, কতে একটা ছোট প্রশ্ন থাকবে। তাহলে সেই প্রশ্নগুলি কি হতে পারে সেটা তোমাদের জানার বিষয় আছে। তবে প্রথমে আমরা মাল খতিয়ানটা করব, ওই শেষেরটাই আমরা আগে করব। পুরো মাল খতিয়ানটা করার পরে যদি সময় পাওয়া যায় তাহলে আর কি কি প্রশ্ন হতে পারে রিলেটেড সেটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে তোমরা নিশ্চয়ই স্ক্রিনশট নিয়ে নিয়েছো, আমি এখন এটা মুছে দিব। শিক্ষার্থীবৃন্দ, আমি অঙ্কটি বোর্ডে করে নিয়েছি, তোমরা লক্ষ্য করো, প্রশ্নের সাথে মিলিয়ে নাও। আমি আগেও বলেছি, এখন আবার বলছি, তোমরা হিসাব বিজ্ঞানে যখন যেই ছক দ্বারা অঙ্ক করবে সব সময় সেই অঙ্কে যে প্রতিষ্ঠানের অঙ্কটি করছো ছকের উপরে সেই প্রতিষ্ঠানের নামটি সবার প্রথম লিখবে, তারপর ছকের নাম লিখবে, তারপরে তারিখ প্রয়োজন হলে তারিখ, আর প্রয়োজন না হলে এখানে ফিফো পদ্ধতিতে আমরা এই মাল খতিয়ানটি করছি তাই ফিফো পদ্ধতি কথাটা লিখে দিলাম। এরপরে এই ছকে যে আমি এখানে কিছু কথা লিখেছি, মালের বিবরণ, কোড নম্বর, বিন নম্বর, তারপর ডট ডট দিয়েছি। এখানে লিখেছি সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পুনরায় ফরমায়েশ মাত্রা দিয়ে ডট 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 দিয়েছি। প্রশ্নে এই কথাগুলি তোমরা মাল খতিয়ান করার সময় উপরে এই কথাগুলি তোমরা অবশ্যই লিখবে। এখানে নাম্বার টাম্বার কিছু দিতে হবে না, বাট এই কথাগুলি লিখে ডট ডট এভাবে তোমরা অবশ্যই দিবে। এবং ছকটা এইভাবে করে প্রথমে আমরা যে কলাম করেছি তারিখের কলাম, তারপর বিবরণের কলাম, এরপরে ক্রয়, ইস্যু এবং উদ্বৃত্ত সব শেষে। ক্রয়ের ভিতরে আবার 3টা করে কলাম হয়েছে, কত একক পণ্য ক্রয় করা হয়েছে, তারপরে প্রতি এককের দাম, টোটাল টাকা। আবার কত একক পণ্য ইস্যু করা হয়েছে, প্রতি এককের দাম, টোটাল টাকা। এখানে উদ্বৃত্তের ক্ষেত্রে একক দর, পরিমাণ টাকা। এই কলামগুলি দিয়েছি আমরা। এখন তুমি প্রশ্নে খেয়াল করো, 2021 সালের মের 1 তারিখে প্রারম্ভিক মজুদ পণ্য ছিল 520 একক, প্রতি এককের দাম 10 টাকা। তো আমরা সেই সরাসরি উদ্বৃত্তের জায়গায় গেলাম, 520 এককের জায়গায় একক লিখলাম, দর 10 টাকা, পরিমাণ 5000, এই দুইটা গুণ করলে আসছে 5200 টাকা। এরপরে 6 তারিখে দেখো প্রশ্নে লেখা আছে ক্রয় 600 একক, একক প্রতি দর 10.20 টাকা। তাহলে আমরা 6 তারিখ বিবরণে লিখলাম ক্রয়ের জায়গায় পরিমাণে 600 টাকা, দর 10.20 টাকা, পরিমাণ দুইটা গুণ করে 6120 টাকা। তখন আমরা